আচ্ছা, আমরা এর আগে একটা হচ্ছে গিয়ে ক্লাস করছিলাম, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হ্যাঁ, যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকে আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা শুরু হয়, তাই না? মনে আছে? তো ওখানে আমি একটা জিনিস মেনশন করছিলাম, আপনাদের মনে আছে কিনা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন সারা পৃথিবী থেকে এই অঞ্চলে মানুষজন পড়ালেখা করতে আসতো, ঠিক আছে? এবং কেন পড়ালেখা করতে আসতো বলেন তো, মনে আছে? এডুকেশন সিস্টেম অনেক অ্যাডভান্স ছিল। হ্যাঁ, সেটাও আছে, বাট আরেকটা অ্যাডভান্টেজ আছে, পড়ালেখার খরচ কম ছিল, কোনো খরচই ছিল না, এডুকেশন ওয়াজ ফ্রি। হ্যাঁ, এবং এই এডুকেশনের জন্য টাকা পয়সা নেওয়া, এই ব্যবসা, এটা বহুত আগের থেকে ইউরোপিয়ান অঞ্চলগুলোতে হয়ে আসতেছে। হ্যাঁ, এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করা, এবং ওরা অনেক শুরুতেই মানে বুঝতে পারছে যে এইটা যদি বিজনেস মডেল হয়, আমি পড়ালেখা বেচবো, তাহলে হচ্ছে আমার পড়ালেখার বিস্তার কম হবে, সেক্ষেত্রে আমার বাইরের ফান্ডিং প্রয়োজন। এই জন্য আমাদের যে মডেলটা ছিল যে মানে একটা এরকম রিসোর্স পুল থাকবে, একটা ফাইন্যান্সিয়াল পুল থাকবে, যেটা হচ্ছে সব একাডেমিক ইনস্টিটিউটগুলোতে ফাইন্যান্স করবে। ওই রিসোর্স পুলটা হচ্ছে ওই সেম কনসেপ্টটা কিন্তু হচ্ছে সব টপ ইউনিভার্সিটি বাইরের দেশগুলোতে ফলো করে। এই যে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, এখানে ছেলেমেয়েরা যে স্কলারশিপ নিয়ে পড়তে চায়, হ্যাঁ, এই স্কলারশিপের টাকার কোথা থেকে আসে? এইরকম রিসোর্স পুল থেকে আসে। হ্যাঁ, কারণ একটা ছেলেকে পিএইচডি বানাইতে ন্যূনতম 5 থেকে 6 কোটি টাকা লাগে একটা ইউনিভার্সিটি, এবং একটা ইউনিভার্সিটি কখনো এত টাকা জেনারেট করে না যে সে এই পরিমাণ ফান্ড করতে হবে, এটা এক্সটার্নাল ইয়ার থেকে আসে। তো যাই হোক, এটা আমি কেন আলোচনা করতেছি, এটার মেইন বিষয়টা হচ্ছে যে গ্লোবাল ট্রেডের মাধ্যমে মানুষের শিক্ষার হার বাড়ে। এই যে আপনি এক দেশ থেকে এক দেশে যাচ্ছেন, হ্যাঁ, আপনি দেখবেন যে ফার্স্ট অফ অল মানে অন্য দেশে কোনো কিছু করতে গেলে ওটার জন্য ন্যূনতম একটা পড়ালেখা করাটা যেতেই হচ্ছে, সেটা আপনি যেই কাজে যান। আপনি ধরেন আপনার পড়ালেখার উদ্দেশ্য না, আপনি যে চায়না থেকে প্রোডাক্ট কিনে বেচবেন, ওটার জন্য তো আমার কিছুটা লার্নিং যেতে হচ্ছে, তাই না? আর আপনার যদি টার্গেট থাকে লং টার্ম চায়না থেকে আমি ব্যবসা করবেন, তাহলে তো আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। হ্যাঁ, ওইখানে যে চাইনিজ একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, যেখান থেকে আপনারা ডিগ্রি নিতে পারবেন। হ্যাঁ, এবং গ্লোবাল ট্রেডের মাধ্যমে এডুকেশন যে বাড়ে, এটা আসলে নাম্বারও রিফ্লেক্ট করে যে 56% থেকে 89% জাম্প করছে এই 50 দশক থেকে 2011। পুরোনো স্ট্যাটিস্টিক্স, এখন অনেক বেশি জাম্প করছে, বিকজ গ্লোবাল এক্সচেঞ্জ অফ ট্রেডের মাধ্যমে প্রচুর মানুষ আসছে। হ্যাঁ, এই যে বাইরে যে হচ্ছে গিয়ে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে আসে, হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের এক্সপোর্ট। আমরা কি এক্সপোর্ট করতেছি? মেধা এক্সপোর্ট করে দিচ্ছে। হ্যাঁ, সো এটার মাধ্যমে আসলে মানে মেধারও এক্সচেঞ্জ হয়, বাট আমরা যারা দরিদ্র দেশ আছি, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে হ্যাঁ, আমাদের জন্য হচ্ছে গিয়ে এটা হলো একটা ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিট কি? আমরা যতটুকু মেধা পাই, হ্যাঁ, তার থেকে অনেক বেশি মেধা আমরা দিয়ে দিই, কারণ ম্যাক্সিমাম মানুষ এসে ফেরত আসে না। সেটা হচ্ছে ট্রেডের, গ্লোবাল ট্রেডের দুইটা অ্যাডভান্টেজের নিয়ে কথা বলবো। এর আগে জিনিসগুলো বোঝাই, কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। হ্যাঁ, কোনটা কি জিনিস? কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে তুলনামূলক অ্যাডভান্টেজ। ধরেন আপনার হচ্ছে গিয়ে একটা এলাকায় হচ্ছে গিয়ে চা এবং কফি বিক্রি হয়। হ্যাঁ, একটা ধরেন স্টুডেন্ট এরিয়া আছে, ওখানে হচ্ছে শুধুমাত্র চা আর কফি কয়েকটা রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এবং দুটার সেলই কাছাকাছি। লেটস সে কফির সেলটা হয় ধরেন 49% আর চার সেলটা হয় 51%, রাইট? এখন একটা ওয়ান পার্টিকুলার ডেতে যদি কফি শর্টেজ থাকে বা কফি মার্কেটে নাই আসে, তাহলে সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াসলি চায়ের সেলস জাম্প করবে না? হ্যাঁ, কিভাবে বাড়লো? ওই অন্য যে অল্টারনেটিভ ছিল ওইটা চলে যাওয়াতে ওই অনুপাতে তার চায়ের ডিমান্ডটা বেড়ে গেছে, ঠিক আছে? এই যে অ্যাডভান্টেজটা পেলো, এটাকে বলা হয় হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। হ্যাঁ, আর আরেকটা মার্কেটের কথা চিন্তা করেন, যে ধরেন মফস্বলে চলে গেল আমরা, হ্যাঁ, ওইখানে কফির কোনো ডিমান্ডই নেই, ওখানে শুধুমাত্র মানুষ চাই খায়, ওখানে যতই কফি প্রমোশন করি, ফ্রি দিয়ে আর যাই দিই, হ্যাঁ, ওখানে আমি জীবনও বেচতে পারবো। এই যে বেচতে আমি পারতেছি না, আর যে মানুষের প্রেফারেন্স ওভার মানে টি ওভার কফি, এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, মানে এটার কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? সো গ্লোবাল বিজনেসের কম্পারেটিভ অ্যাডভান্টেজটা কি? যে যখন হচ্ছে কি একটা দেশ মানে সে হচ্ছে কি একটা বিশেষ পার্টিকুলার অ্যাসপেক্টে পারদর্শী, লেটস সে বাংলাদেশ হচ্ছে গার্মেন্টসে পারদর্শী, হ্যাঁ, সে হচ্ছে কি যখন এমন একটা দেশে প্রোডাক্ট সেল করে যেই দেশ এই জিনিসে পারদর্শী না, হ্যাঁ,
তখন তার একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পায়। কারণ কি, আমেরিকায় যদি এই সেম জিনিস লিভাইসের প্যান্টস বা হচ্ছে কি ফ্যান্সি শার্ট বানাইতে ওরা হচ্ছে নিজেরা প্রডিউস করে, ওদের এক্সপেন্স অনেক হাই হবে, সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাবে, ঠিক আছে, ওরা এটা বানাই পারবে না। ওদের দেশের ওই প্রোডাক্টেরও ক্লায়েন্ট আছে, কিন্তু ওই ক্লায়েন্ট বেস তো ছোট, হ্যাঁ। আর আমাদের দেশ থেকে যাওয়া যায় বা হচ্ছে কি ওই ডেভেলপিং নেশনস থেকে সব কাপড় চোপড়গুলো যায়, ওটা রিলেটিভলি এফোর্ডেবল, ওটা হচ্ছে কি মেসেজ কিনতে পারে। আর অ্যাবসলিউট অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যে এমন একটা কমোডিটি যেটা একটা দেশ থেকেই শুধুমাত্র আসে বা কয়েকটা দেশ থেকে আসে। ফর এক্সাম্পল, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের ইকোনমিতে সরাসরি একটা বিশেষ কারণে হিট খাচ্ছে, এটা আপনারা কি জানেন? কয়লা স্যার? না, বাংলাদেশের যথেষ্ট কয়লা আছে। তেল স্যার, তেল আমরা রাশিয়া থেকে তেল নিই। স্যার গম। হ্যাঁ, গমের থেকেও বড় বিষয় আছে। গম অবশ্যই, গম ইজ এ গুড এক্সাম্পল। হ্যাঁ, আমাদের সবজি প্রোডাকশন বা সবজি বা ফলন প্রোডাকশন করতে কি লাগে বলেন তো? সার। সারের হচ্ছে গিয়ে হলো একটা ন্যাচারাল এলিমেন্ট হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার 90% ইম্পোর্ট হইতে হচ্ছে কি হলো ইউক্রেন থেকে। হ্যাঁ, এখন ইউক্রেনের ইন্টারন্যাশনাল ট্রেড বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সেকেন্ড বেস্ট অল্টারনেটিভে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত। হ্যাঁ, ভারতে আমরা লেস পোটেন্ট কেমিক্যালস কিনতেছি এট আ হায়ার প্রাইস। চিন্তা করছেন, এত দূর থেকে আমরা প্রোডাক্ট কিনতে সস্তায়, আর আমাদের বন্ধু রাষ্ট্র থেকে আমরা বেশি দামে কিনতেছি এবং পুর কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, এখন এই যে ইন্ডিয়ার একটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে, বিকজ বাংলাদেশের আর কোনো অপশন নাই আপাতত এই মুহূর্তে। হ্যাঁ, এবং বাল্কে কেউ কমোডিটি করতে পারবে না, আর প্রাইসও ম্যাচ করতে পারবে না। ইন্ডিয়া প্রাইসিংটা এমনভাবে করছে যে বাংলাদেশ যদি একটা সেকেন্ড অল্টারনেটিভ থেকে নিতে চায়, তার যে লজিস্টিক্যাল কমপ্লিকেশন হবে, সব মিলাই ঝিলাই যে খরচা হবে, তার থেকে একটু কমে প্রাইসটা ধরছে। ওটা ইউক্রেনের থেকে বেশি, কিন্তু গ্লোবাল কম্পিটিশন থেকে একটু কম, সো হি ক্যান গেট দ্য মানি। আচ্ছা, আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বুঝলাম। প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো এই স্লাইডগুলো স্কিপ করে যাচ্ছি, এটা আমাদের জন্য রেলেভেন্ট না। হ্যাঁ, এখন আমরা দেখব যে কিভাবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বা শিক্ষার মাধ্যমেও গ্লোবাল বিজনেস আস্তে আস্তে এস্টাবলিশ হয়। হ্যাঁ, আপনারা কারা কারা দেশের বাইরে গেছেন বলুন? আপনি গেছেন না? শুধুমাত্র আপনি গেছেন? দেশের বাইরে বলতে এনিওয়ে, ইন্ডিয়া ইজ অলসো দেশের বাইরে। কোথায় গেছেন? ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে অন্য কোথাও গেছেন আপনারা? ইনশাআল্লাহ। আচ্ছা, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কে গেছেন? শ্রীলঙ্কা ভেরি গুড। আমি যেতে চাই, চমৎকার দেশ, ভেরি ভেরি গুড। আমি যেতে চাই ইয়েতে। সো দেশের বাইরে যেখানেই গেছেন, আপনারা কি এমন কিছু প্রোডাক্ট দেখছেন না যেটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় না? অবশ্যই। হ্যাঁ, সো ধরেন আপনি যেই প্রোডাক্টটা আপনার কাছে খেয়ে ভালো লাগলো এবং আপনার কাছে মনে হইলো যে প্রোডাক্ট বা সার্ভিস অর হোয়াট এভার গুডও হইতে পারে এটা। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে নিয়ে আসেন, অল্প কিছু ইন্ট্রোডিউস করেন মার্কেটে, এবং সেটা যদি মার্কেট খায়, তাহলে আপনি তো বাল্ক ইম্পোর্ট করতে পারেন, রাইট? বিকজ দেয়ার ইজ এ বিজনেস পোটেনশিয়াল। ইনফ্যাক্ট বাংলাদেশে যত বিদেশি ফ্র্যাঞ্চাইজি আছে, কেএফসি, তারপরে হচ্ছে ডমিনোস, তারপরে আরো হ্যাঁ ম্যাকডোনাল্ডস, এসব আছে ম্যাকডোনাল্ডস। হ্যাঁ, এগুলো কিন্তু মূলত আসছে ছাত্রদের হাত ধরে। হ্যাঁ, ছাত্রদের হাত ধরে আসছে। কিভাবে আসছে? এই স্টুডেন্ট মানে হ্যাঁ, তো কিভাবে আসছে? এটা হচ্ছে ধরেন কোনো একজন মানুষ গেছে, তার ওখানে যে কাজ করতে করতে ওখানে খাইতে খাইতে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগার পর উনি মনে হচ্ছে বাংলাদেশে একটা মার্কেট আছে, লেটস এক্সপ্লোর ইট। টাকা পয়সা ছিল, এসে ইয়ে করছে, ব্যবসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা শুধুমাত্র কিন্তু ফ্র্যাঞ্চাইজি আনার ক্ষেত্রে না। হ্যাঁ, আপনি যদি কোনো প্রোডাক্ট বাইরে থেকে নিয়ে আসেন, এবং বাংলাদেশ কিন্তু অনেক মানে আমদানি নির্ভরশীল দেশ, প্রচুর জিনিস আমরা আমদানি করেছি। হ্যাঁ, আপনি যেই জিনিসই মনে করবেন যে বাংলাদেশে দেয়ার ইজ আ পোটেনশিয়াল মার্কেট, আপনি এক্সপ্লোর করতে পারেন, করে দেখতে পারেন যে এখানে হচ্ছে আপনি প্রফিট বানাতে পারেন। বুঝছেন? সো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন ঠিকই, কিন্তু এই যে মূল্যস্ফীতি যে হচ্ছে আমাদের মুদ্রার, এই কারণে হচ্ছে কি একটা বড় লস হয়ে যাবে আর কি, পসিবিলিটি আছে। এর পাশাপাশি আরেকটা জিনিসও অনেকে করছে, সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে পড়তে গেছে, অনেকে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করছে, কেউ বালি স্টেশনে কাজ করছে, কফি বানাইতো। হ্যাঁ, এরা যখন ওখানে দেখছে যে এটার মার্কেটটা কত বড়,
এদের মধ্যে অনেকেই দেশে এসে ওই সেম বিজনেস আইডিয়াটাকে রেপ্লিকেট করার চেষ্টা করছে, একটু অল্প কিছু মূলধন নিয়ে সিমিলার টাইপের রেস্টুরেন্ট, সিমিলার টাইপের হচ্ছে গিয়ে ক্যাফেটেরিয়া বা কফি শপস বানানোর চেষ্টা করছে এবং অনেকেই সাকসেসফুল। এর মধ্যে একটা ভালো এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হলো এটা অবশ্য বাঙালি করে নাই বা দেশের বাইরে থেকে আসছে, সেটা হচ্ছে নর্থেন। নর্থেন কিন্তু কমপ্লিটলি বাংলাদেশি ব্র্যান্ড, ফাউন্ডার্স আর বিদেশি, বাট ইট অরিজিনেটস ইন বাংলাদেশ, ঠিক আছে। আর এর ছাড়াও হচ্ছে যত ফ্যান্সি কফি শপ বা ইয়া দেখেন, এরা মোস্টলি হচ্ছে বাইরের থেকে ধার করে আনা আইডিয়া। বেলা ইটালিয়া ছিলেন আপনারা? বেলা ইটালিয়া, তারপরে আচ্ছা বেলা ইটালিয়ার এইখানে কনসেপ্ট, এই ভদ্রলোক হচ্ছে ইটালিতে ছিলেন বহু বছর, হ্যাঁ, উনি হচ্ছে পিজারিয়াতে কাজ করছেন, উনি হলো শেফ ছিলেন। ওনার ওই কনসেপ্টটা এবং ওখানকার আয়কৃত অর্থ উনি বাংলাদেশে নিয়ে এসে এই ব্যবসাটা দেন, হ্যাঁ। এটাও কিন্তু কনসেপ্ট অফ, আচ্ছা আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, আমি দ্রুত একটু আগাই নিই, তারপর আপনাদের সাথে সাথে চলে যাচ্ছি। আচ্ছা এক্সপোর্ট নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। যাদের যাদের ব্যবসার চিন্তাভাবনা আছে, হ্যাঁ, এবং যারা যারা এমএনসি বা কর্পোরেটগুলোতে কাজ করতে, দেখবেন যে কিছু কিছু এক্সপোর্টও হয় আমাদের এখান থেকে, হ্যাঁ। এবং আমাদের সবাই চেষ্টা করা উচিত যে দেশের থেকে কিছু পণ্য দেশের বাইরে পাঠা, যারা ব্যবসার ভিতরে আছে, হ্যাঁ। এক্সপোর্ট করলে দুটো লাভ। একটা হচ্ছে গিয়ে আপনি বৈদেশিক মুদ্রা আয় করতে পারতেছেন, এটা আপনার এবং মানে ইমিডিয়েটলি আপনার দেশের হচ্ছে একটা ইয়ে হচ্ছে, লাভ হচ্ছে। প্লাস গভর্নমেন্টের একটা ইনসেন্টিভ প্রোগ্রাম আছে, যে ইনসেন্টিভ প্রোগ্রামের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করার সাথে সাথে বোনাস কিছু টাকা পাবেন, ঠিক আছে। পেরিশেবলের ইনসেন্টিভ মনে হয় 25%, ইফ আই এম নট রং, 23 to 25 ডিপেন্ডিং অন হোয়াট প্রোডাক্ট ইউর সেলিং। পেরিশেবল হচ্ছে যে যেই জিনিস খুব দ্রুত পচে যায়, সবজি, লতা পাতা, এসব জিনিস, ফল, মাছ, হ্যাঁ। সো সবজিতে হচ্ছে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট মনে হয়, আই থিঙ্ক ইফ আই এম নট রং, অ্যারাউন্ড 25%। সো আপনি যদি 1 কোটি টাকা সবজি পাঠান একটা ট্রানজ্যাকশনে, আপনি কয় টাকা ইয়া পাচ্ছেন, কমিশন পাচ্ছেন? হ্যাঁ 25 লাখ। টোটাল রেভিনিউ কত হচ্ছে? 1 কোটি 25 লাখ। 1 কোটি 25 লাখ, এই তো ম্যাচ শিখে গেছেন। আচ্ছা আচ্ছা, গ্লোবাল ট্রেডের দিকটা 4-5টা কনসেপ্ট দেখবো আমরা। হ্যাঁ, কারণ আপনি বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছেন, হ্যাঁ, এবং আপনাকে ফিউচারে যাতে আপনি বৈদেশিক মুদ্রা নিয়ে আনাটা কন্টিনিউ করেন, সেইটাকে ইন্সপায়ার করার জন্য বেসিক্যালি এটা করা। আচ্ছা, এই কনসেপ্টগুলো একটু বুঝে নেন, যদি না বুঝতে পারেন লিখে নেন, হ্যাঁ, আমার কাছ থেকে জেনে নিন। স্লাইড আছে, বাট বুঝতে হবে তো, আপনার নিজের মতো লিখে দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে গিয়ে যখন হলো একটা দেশের, কুইক বলতে হবে কারণ হচ্ছে চার্জ শেষ হচ্ছে, ধরুন হচ্ছে গিয়ে এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 0, এক সাইডে হচ্ছে এক্সপোর্ট হচ্ছে, এক সাইডে হচ্ছে ইম্পোর্ট হচ্ছে, হ্যাঁ। যদি এক্সপোর্টের ভ্যালু মানে ক্যাশ ভ্যালু আর ইম্পোর্টের ক্যাশ ভ্যালু যদি সেম হয়, তাহলে এটাকে ব্যালেন্স অফ ট্রেড বলা হয়, ঠিক আছে। এবং ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে গিয়ে খুব রেয়ার কেস, এটা সহজে হয় না। চায়নার সাথে কিছু কিছু দেশের হয়েছে, বাংলাদেশের সাথে জার্মানির হয়েছে। বাংলাদেশের থেকে জার্মানিতে যে পরিমাণ প্রোডাক্ট যায়, ইয়ার থেকে অলমোস্ট সেম পরিমাণের সেম ভ্যালুয়েশনের প্রোডাক্ট বাংলাদেশে ঢুকে জার্মানি থেকে, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে হলো নেক্সট হচ্ছে ট্রেড সারপ্লাস। ট্রেড সারপ্লাস হচ্ছে কি এমন একটা সিচুয়েশন যখন আপনার মানে আয়ের থেকে ব্যয় কম। সিম্পল, আপনি যত টাকার প্রোডাক্ট দেশের বাইরে পাঠাইছেন, হ্যাঁ, তার থেকে কম টাকার প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করছেন। এটাও খুবই চমৎকার একটা সিচুয়েশন, এটাও দুটোই ইনফ্যাক্ট, হ্যাঁ, বাট এটা বেটার। তাহলে কি প্লাস মাইনাসে আপনার কাছে কিছু বিদেশি মুদ্রা রয়ে যাচ্ছে, তাই না, আয় হলো। মানে আমরা যদি একটা বিজনেস ফর্মুলা ফেলি তাহলে ইউ আর মেকিং সাম প্রফিট, তাই না। এটা হলো বিজনেসের জন্য একটা ফেভারেবল কন্ডিশন, বা একটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য ফেভারেবল কন্ডিশন। এটা ঠিক অপোজিট যদি হয়, যে আপনার যত ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্টের অ্যামাউন্টটা হচ্ছে সবচেয়ে বেশি, এক্সপোর্টের অ্যামাউন্ট হচ্ছে কম, এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট, যেটা হচ্ছে বাংলাদেশের যে অবস্থায় আছে। এবং ট্রেড ডেফিসিট কেন হয়? ওই সময় হয় যখন হচ্ছে কি আপনার দেশের প্রচুর কমোডিটিসের প্রয়োজন, যেটা আপনি নিজে প্রডিউস করতে পারতেছেন না।
এবং এটার সাথে শিক্ষা সরাসরি জড়িত। যদি আপনার দেশে শিক্ষিত মানুষ না থাকে, শিক্ষিত ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, ফিলোসফার্স তৈরি হবে না। এরা যদি তৈরি না হয়, শিল্প খাতে ইমপ্রুভমেন্ট হবে না। শিল্প খাত ইমপ্রুভমেন্ট না করলে কখনোই ট্রেড ডেফিসিট থেকে আমরা বেরো আসতে পারবো না। কারণ হচ্ছে কি আমরা নিজেদের প্রোডাকশন আমরা নিজেরা করতে পারি না। ঠিক আছে? আচ্ছা, ফিউচার তো স্যার তাহলে এদিকে ধাবিত হইতেছে। কি বাংলাদেশ তো অলরেডি আছে, ফিউচার কি কারেন্ট কি অবস্থা আছে? হ্যাঁ, আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেড, আচ্ছা ব্যালেন্স অফ পেমেন্টস তো করছি। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্টস একটু দেখি। হ্যাঁ, ব্যালেন্স অফ ট্রেড তো দেখলাম যে আমরা এত টাকা সমমূল্যের হচ্ছে কি আমি প্রোডাক্ট পাঠাইছি। হ্যাঁ, ওইটার সাথে হচ্ছে কি মিল রেখে ব্যালেন্স অফ পেমেন্ট, সেটা হচ্ছে যে একটা দেশে আপনি বা একটা দেশ থেকে আরেক ইন্টারন্যাশনাল দেশগুলোতে টোটাল যত টাকা বাইরে গেছে, হ্যাঁ, ঠিক অত টাকার ইম্পোর্ট হয়েছে। যদি এটা হয় তাহলে হচ্ছে গিয়ে মানে আপনি ফেভারেবল সিচুয়েশন আছে। হ্যাঁ, যখন হলো আনফেভারেবল কখন, যখন হচ্ছে কি আপনার হলো বাইরে থেকে যত টাকা ঢুকতেছে এর থেকে বেশি টাকা বেড়ে যাচ্ছে। এটা বাংলাদেশে আসলে ট্রেডের জন্য, ট্রেড তো একটা ফ্যাক্টর আছেই, বাট এর বাইরেও অন্যান্য অনেক ফ্যাক্টর আছে। আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা নিজেদের পকেট থেকে বাইরের দেশের পকেটে পাঠিয়ে দিচ্ছে টাকা। হ্যাঁ, আচ্ছা, ডাম্পিং হচ্ছে কি একটা ইউনিক সিচুয়েশন, যখন হচ্ছে আপনার দেশের থেকে বাইরের দেশে প্রোডাক্ট পাঠাচ্ছেন ঠিকই, ঠিক আছে, ইউ আর এক্সপোর্টিং, কিন্তু মানে বাজারে যে মূল্য তার থেকে অনেক কম দামে প্রোডাক্টটা হচ্ছে সেল করে দেওয়া, ছেড়ে দেওয়া। জিনিসটা একটু স্ট্রেঞ্জ না? একটা ব্যবসা কেন করবে বা একটা দেশ কেন করবে? এটা হচ্ছে গিয়ে হলো ফার্স্ট অফ অল জিনিসটা প্রহিবিটেড, এটা করা যায় না, এটা ভেরি জিনিস, কিন্তু অনেকে করে, এবং যারা প্রহিবিটেড করছে তারাই করে এই জিনিস। ঠিক আছে, এটা দুটো কারণে করে। একটা হচ্ছে যে আপনার কাছে একটা জিনিস খুব এক্সেস হয়ে গেছে, যেটা হচ্ছে কি আপনার দেশের জন্য ওটা লায়াবিলিটি হয়ে যাচ্ছে, সেটা ক্লিয়ার করার জন্য, আপনার দেশকে পরিষ্কার করার জন্য আপনার এক দেশে পাঠায়, এটা একটা। আরেকটা হচ্ছে কি যদি কোনো ডিপ্লোম্যাটিক কোনো মানে চাল থাকে আপনার মাথায় যে আপনার একটা দেশে ইকোনমিক্যাল অ্যাটাক করবে। যেমন দুটো আমি এক্সাম্পল দিই। একটা হচ্ছে গিয়ে এটা দুবার হচ্ছে আমেরিকা থেকে, একবার আর্লি 1980s এ, একবার আর্লি 1990s এ। আমেরিকা হচ্ছে গিয়ে ওদের প্রচুর পরিমাণের ইলেকট্রনিক ওয়েস্ট হয়েছিল। ইলেকট্রনিক ওয়েস্ট তো ওদের যে পার্সোনাল কম্পিউটার যেগুলো আছে ওগুলো প্রচুর জমে গেছিল, এরকম অনেক আউটডেটেড কম্পিউটার পিসি। হ্যাঁ, আইডিবি ভবনে কখনো গেছেন? দেখছেন না যে অনেক পুরোনো কম্পিউটারে পাইল, ওদের এরকম কয়েক হাজার কোটি টন হয়েছিল, কয়েক হাজার কোটি টন। হ্যাঁ, এটা ইটস অ্যান ইনক্রেডিবল নাম্বার। তখন ওরা এই জিনিসটা ওরা করে কি যে ওরা চিন্তা করে যে এই জিনিসটাতে কিভাবে আমরা বিজনেসটা মারা যাবে, কারণ আমার ফিল তো টাকা লাগতেছে। হ্যাঁ, হোয়াট ইফ আই ক্যান আর্ন মানি থ্রু ইট, এবং হচ্ছে গিয়ে আমি হলো মানে এটা পাস অন করতে পারি। ওরা করে কি ওরা সিলেক্টিভলি চায়না এবং জাপান যারা হচ্ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার দেমসেলস, হ্যাঁ, ওই দেশে ওই প্রোডাক্টগুলো খুবই কম মূল্যে সেল করে। তো ওইটা করার পর ব্যাক টু ব্যাক দুইটা কোয়ার্টারে ওদের হচ্ছে পুরো ইলেকট্রনিক্স মার্কেটে ধস নামে এবং ওদের স্টক এক্সচেঞ্জ ডাউন হয়ে যায় এই কাজ করার জন্য। হ্যাঁ, খুব ভয়ঙ্কর জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে লেটস সে ইউক্রেন আর রাশিয়ার ওয়ারের জন্য হচ্ছে রাশিয়া সবাইকে স্যাংশন দিছে, ঠিক আছে, মানে রাশিয়াকে সবাই স্যাংশন দিছে। এখন কি অবস্থা, মানে রাশিয়া থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনতে পারবে না, ঠিক আছে। এখন স্যাংশন কে দিছে? আমেরিকা। হ্যাঁ, এখন রাশিয়া অন্যভাবে গেম প্লে করলো। গেমটা কিরকম যে আমেরিকা কি বেচে? টেকনোলজি বেচে অনেকজনের কাছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ইজ ওরা হচ্ছে কি সাইবার সিকিউরিটি সেল। সাইবার সিকিউরিটি কি বুঝেন? বেসিক্যালি আপনার হচ্ছে গিয়ে মানে অনলাইনে যে সিকিউরিটিটা এটা কিরকম, এটা দারুণ থাকে না। বেসিক্যালি আপনার ডেটাকে এনক্রিপশন করে এই এনক্রিপশনের দায়িত্ব নেয় একটা কোম্পানি। হ্যাঁ, সো ওরা যেই রেটে, এবং সাইবার সিকিউরিটির বস হচ্ছে পৃথিবীতে দুটো কোম্পানি, তো দুটা দেশ, অ্যাকচুয়ালি তিনটা। টপে হচ্ছে ইসরায়েল, নাম্বার 1 হচ্ছে ইসরায়েল, নাম্বার 2 হচ্ছে আমেরিকা। বাট আমেরিকা আসতে পারছে বিকজ অফ ইসরায়েল, বিকজ অল দি ইসরায়েলি কোম্পানিজ আর রেজিস্টার্ড ইন আমেরিকা। হ্যাঁ, আর হচ্ছে কি আরেকটা দেশ আছে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া করছে কি আমেরিকার যত ক্লায়েন্ট আছে সারা পৃথিবীতে, হ্যাঁ, যারা হচ্ছে সাইবার সিকিউরিটি সার্ভিসেস নেয়,
ওদেরকে রিচ আউট করছে, কোম্পানির সিইও কে রিচ আউট করছে, রিচ আউট করে বলছে তোমার কত রিটেনার ফি দিচ্ছ, বলছে এরকম এগুলো অনেক হাই ফি হয়, মানে হচ্ছে গিয়ে মানে প্রায় অলমোস্ট কয়েক কোটি টাকার মতো অ্যানুয়ালি পে দিতে হয়। ফর এক্সাম্পল আমার দেশে সেন্ট্রাল ব্যাংকের আমি হচ্ছে সিকিউরিটি আমি দিচ্ছি সার্ভিস, এটা খুবই এক্সপেন্সিভ। হ্যাঁ, তো ওরা হচ্ছে কি একটা টোকেন মানি দিয়ে তুমি মানে 5 কোটি টাকা দিচ্ছ, আমি তোমাকে তোমার 10 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, এইভাবে করে করে ওদের মানে প্রচুর ক্লায়েন্টকে ওরা অনবোর্ড করে ফেলে। অনবোর্ড করার ক্ষেত্রে যেটা হয় যে ওয়ান অফ দ্য বিগেস্ট রেভিনিউ আর্নার্স ওভারনাইট মরে যায় ওরা, শেষ। হ্যাঁ, বিকজ ইন দি এন্ড আপনার যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেখাতে পারে, কারণ ওরা চেক করে দেখেছে, মানে পুরো ডেমনস্ট্রেট করে দেখেছে তুমি যে লেভেল অফ এনক্রিপশন অ্যান্ড সিকিউরিটি তুমি নিচ্ছ, হ্যাঁ তার থেকে বেটার সিকিউরিটি। কারণ আমেরিকান কোম্পানির থেকে তুমি হচ্ছে গিয়ে যে ডেটা এনক্রিপশন নিচ্ছ, আমেরিকার বাই ল যে any security agency that's providing digital security has to share their data with CIA and FBI. হ্যাঁ, তার মানে তো তোমার তো অ্যাকচুয়ালি বেসিক্যালি সিকিউরিটি নাই, তোমার ডেটা তো আরেক মানুষ দেখতেছে। আর রাশিয়ার তোমার সাথে কোনো ব্যাকডোর নাই, তোমার কোম্পানিতে সার্ভার থাকবে, তুমি নিজেই চেক করবে, আমার জাস্ট হচ্ছে ডেটা মেইনটেনেন্স করে দেবো এবং আমাদের কোনো অ্যাক্সেস থাকবে না। হ্যাঁ, সো এই যে দেখেন এখান দিয়ে যে ডাম্পিংটা করলো, যে টেকনোলজি ডাম্পিং করে, এটা কিন্তু অনেক টাকা টেকনোলজি। হ্যাঁ, কিন্তু এই এতগুলো দেশে ওরা যে এত সব কম কষ্ট অফলোডিং করলো, টার্গেট কি ছিল? ডিপ্লোমেটিক রিলেশনশিপ। হ্যাঁ, শেষ, মারা গেছে। আচ্ছা, অসুবিধা নেই, খাতা বের ছোট কিছু পয়েন্টস দিয়ে দিই, আমরা এগুলো লিখে রাখি। হ্যাঁ, আপনাদের কিন্তু প্রেজেন্টেশন ওই ক্লাসের থেকে বেটার হয়, জানেন তো? আপনাদের কিন্তু হ্যাঁ সেকেন্ড সিট থেকে বেটার হয়েছে। হ্যাঁ, না কম আপনাদের মতো। হ্যাঁ, আচ্ছা, টাইটেল দেন রিজনস বিহাইন্ড। Reasons behind. And किशोर जी. Reasons behind Bangladesh's apostrophe Bangladesh trade deficit. Reasons behind Bangladesh trade deficit.